এদিক হলেই আমরা একদম পাহাড়ের খাদে। ক্যান্ডি আর নুয়ারাএলিয়া শ্রীলঙ্কার পাহাড়ি অঞ্চলের সবচেয়ে পরিচিত দুটি শহর। আর আজকে পুরো যাত্রাটা হবে এই দুই শহরকে ঘিরেই। সমুদ্রের কাছের শহর নেগম্বো থেকে যাত্রা শুরু করে প্রথমে থামবো পিনাওয়ালায়, খুব কাছ থেকে হাতিদের দেখতে। এরপর যাব পাহাড়ে ঘেরা ক্যান্ডি শহরে, ঘুরে দেখব গৌতম বুদ্ধের হাজারো বছরের পুরনো দাঁত, ক্যান্ডি লেক আর ইতিহাস ঐতিহ্যে ভরা এই শহরের অসাধারণ সব জায়গা। কিন্তু ক্যান্ডির পরেই অপেক্ষা করছিল আজকের সবচেয়ে রোমাঞ্চকর যাত্রাটা। আমাদের পরিকল্পনা ছিল দিনের আলো থাকতেই নুয়ারাএলিয়ার দুর্গম পাহাড়ি পথটা পাড়ি দেওয়ার, কিন্তু ক্যান্ডি থেকে বের হতে হতে নেমে এলো রাত। যে পথটা পাহাড় আর প্রকৃতি দেখতে দেখতে যাওয়ার কথা ছিল, সেই আঁকাবাঁকা পাহাড়ি পথেই এবার এগোতে হলো ঘুটঘুটে অন্ধকারে। আর সেই দীর্ঘ পথের শেষে অপেক্ষা করছে শ্রীলঙ্কার ঠান্ডা হাইল্যান্ড নুয়ারাএলিয়া, আর পাহাড়ের উপর লেকের পাশে আমাদের আজকের থাকার জায়গা। চলুন শুরু করা যাক। আমরা এখন আছি শ্রীলঙ্কার নেগম্বোতে। আর নেগম্বো কিন্তু শ্রীলঙ্কার একটা ঐতিহাসিক শহর। এই শহরটাকে বলা হয় মিনি রোম। কেন বলা হয়? কারণ হচ্ছে এই যে পিছনে দেখো, পিছনে ওই যে দেখতে পাচ্ছ ওইটা হচ্ছে রোমান ক্যাথলিক চার্চ। নেগম্বোর ম্যাক্সিমাম মানুষই কিন্তু হচ্ছে রোমান ক্যাথলিক চার্চকে ফলো করে, বা ওদের যেটা ওদের ধর্ম বেসিক্যালি। আর এটা অনেক আগে থেকে এসেছিল। আর আমাদের একদম এই ব্যালকনির সামনেই কিন্তু এই যে একটা লেক দেখা যাচ্ছে। এই ক্যানালটা হলো নেগম্বো লাগুনকে কানেক্ট করেছে। এখন বলতে পারো যে নেগম্বো লাগুন কি? নেগম্বো লাগুনটা হচ্ছে ভারত মহাসাগর থেকে এই ক্যানেলগুলো থ্রেড করে একটা ছোট একটা লেক, যেখানে আসলে বেসিক্যালি এই বোটগুলো যে ওইখানে আসলে থাকতে পারে। বাট এই যে দেখো, নেগম্বোর এখানকার জেলেরা কিন্তু যাচ্ছে, ওরা হচ্ছে ভারত মহাসাগর থেকে মাছ ধরে এই কানেল দিয়ে লাগুনে যায়, নেগম্বো লাগুনে। এটাই কিন্তু ওদের মেইন কাজ আর কি এখানকার। আর এটা একদম সেই পর্তুগিজ ডাচদের থেকে চলতেছে। ওরা যখন এখানে আসছিল, পর্তুগিজ এবং ডাচটা, ওরা নেগম্বোতে এসে কিন্তু এই কানেলগুলো তৈরি করে যাতে হচ্ছে ওই লাগুনটা ক্রিয়েট করতে পারে, যাতে ওরা ওদের বোটগুলো নিয়ে সমুদ্র থেকে লাগুনে যেয়ে রাখতে পারে। এবং লাগুনে হচ্ছে বেসিক্যালি ওই যে মাছ টাছ যেগুলো ওরা নিত বা ব্যবসা বাণিজ্য করা যেত আর কি, ব্যবসা বাণিজ্যের হাব বলা যায় ওগুলোকে। সো ওইটার একটা প্রভাব কিন্তু এই পুরোটা নেগম্বো শহরে আছে। যেমন যদি বাড়িগুলোকে দেখো, এগুলো কিন্তু ওই পর্তুগিজ বা ডাচদের একটা ইফেক্ট এখনো কিন্তু রয়ে গেছে। মানে এগুলো কিন্তু অনেক পুরনো বিল্ডিং। আর আমরা যে হোটেলটাতে উঠেছি সেটা হচ্ছে হাইভ 68। এটা পার নাইটে আমাদের পড়েছে মাত্র $50। সো এখানে জাস্ট আমরা আজকে রাতে ছিলাম। এখন আমরা সকালে আবার এখান থেকে চেক আউট করে চলে যাব। এখন আমরা আসছি ব্রেকফাস্ট করতে সকালে। এই ব্রেকফাস্টটা আমাদের হোটেলের স্টের সাথে ইনক্লুডেড। আর পিছনে ক্যানেল দেখা যাচ্ছে, যেখানে একটু পরপর বোট যাচ্ছে। প্রথমে ব্রেকফাস্টের জন্য আমাদেরকে ফ্রুটস দিয়ে গেল। সো পেঁপে, তরমুজ, আনারস আর ব্যানানা, স্ক্র্যাম্বলড এগ, সসেজ, শসা, টোস্টেড ব্রেড। আমরা ব্রেকফাস্ট করে এখন গাড়িতে উঠে বসলাম। এখন আমরা যাব ক্যান্ডির উদ্দেশ্যে। নেগম্বো থেকে ক্যান্ডির ডিস্টেন্স হচ্ছে প্রায় 116 কিলোমিটার, আর যেতে হচ্ছে 2 থেকে 3 ঘন্টার মতো সময় লাগবে। সো আমরা প্রথমে যাব হচ্ছে হাতিদের একটা জায়গা আছে, মানে হাতিরা ওখানে থাকে ক্যান্ডিতে। সো আমরা কিন্তু এই যে নেগম্বোতে ছিলাম, নেগম্বোটা হলো ওদের পশ্চিম সাইডের দিকে শ্রীলঙ্কার পুরোটাই কিন্তু একটা আইল্যান্ড। সো এই আইল্যান্ডের আমরা পশ্চিম দিকে আছি। আমরা যাব একদম সেন্টারে। ক্যান্ডি হচ্ছে ওদের সেন্ট্রাল প্রভিন্সে। ওদের কিন্তু অনেকগুলো প্রদেশ আছে, যেমন কেন্দ্রীয় প্রদেশ, উত্তর প্রদেশ, দক্ষিণ প্রদেশ, পূর্ব পশ্চিম এই প্রদেশ আর কি। টোটাল মনে হয় 9টার মতো প্রদেশ আছে। তো আমরা হচ্ছে এখন পশ্চিম প্রদেশ থেকে আমরা চলে যাব কেন্দ্রীয় প্রদেশ, যেখানে হচ্ছে হিল রিজিয়ন এবং একটু ঠান্ডা ঠান্ডা থাকে। শ্রীলঙ্কার সেন্ট্রাল প্রভিন্স একটা শহর গিরিউলাতে। এখানে হচ্ছে শপিং মল, পরে উন্নত কিছু বিল্ডিং আছে। আর এই যে রুমেল ঘুমছে। কত সুন্দর জায়গাটা।
চলে আসলাম এলিফ্যান্ট অরফানেজে, পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। এখন আমরা এখান থেকে টিকিট কিনে ভেতরে যাব। এলিফ্যান্টগুলোর এখন থাকার কথা নদীতে গোসল করার জন্য। এখন এখান থেকে টিকিট কাটতে হবে। এই যে এখানে কিন্তু টাইম লেখা আছে, 10টার সময় হচ্ছে হার্ড যেটা মানে এলিফ্যান্ট মানে হাতিরা হচ্ছে নদীতে গোসল করতে যায়, 12টার সময় চলে আসে। সো এখন 11টা বাজে, আমরা এখন তাড়াতাড়ি চলে যাবো, তাহলে ওদেরকে দেখতে পারবো। হাউ মাচ ইজ পার টিকেট? Per person this flight. Booking per person. পার পার্সন হচ্ছে 3,500 লঙ্কান রুপি। This time. সো আমাদের দুজনের টোটাল আসতেছে 7,000 লঙ্কান রুপির মতো। এখন এটা দিয়ে আমরা হচ্ছে এই পুরো অরফানেজটা ঘুরে দেখতে পারবো। এক্সকিউজ মি, সরি, ক্যান ইউ এক্সপ্লেইন ইট টু মি अगेन, লাইক ডু উই নিড টু ক্রস দ্য রোড? Talking about about 100 meters. 100 মিটার্স। সো আমরা হচ্ছে এলিফ্যান্টগুলোকে, আমরা হচ্ছে হাতিদেরকে নদীতে গোসল করছে ওইটা দেখবো। তো ওইটা দেখার জন্য আমরা টিকিট বুক করলাম, বাট ওইটার জন্য আমাদের রাস্তা ক্রস করে ওই সাইডে যেতে হবে, অপর সাইডে। আসো, আমাদের টিকিটে হলো এই আরেকটা গার্ডেন আছে, মানে বেসিক্যালি নদী না, গার্ডেন আছে, ওইটাও ইনক্লুডেড, বাট আমরা ওইটা দেখবো না এখন, আমরা আগে হাতিদেরকে দেখবো। সো এই রোড ধরে আমাদের যেতে হবে। সাইনগুলো খুব একটা ক্লিয়ার না, বাট দেওয়া আছে, বলেছে যে এই রোডের শেষে গেলে আমরা দেখতে পারবো। এখানে আসলে মানে একজন আছে, উনি হচ্ছে টিকিট চেক করে। সো টিকিট চেক করে টিকিটটা কেটে দিল। আমরা চলে এসেছি, আমরা অলরেডি, আমরা এখন কিন্তু দেখতে পাচ্ছি হাতিগুলোকে নদীতে। খুবই সুন্দর, খুবই সুন্দর, ওয়াও, ম্যাজেস্টিক। এটাই হচ্ছে পিনাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ। এখানে এত নারকেল গাছ ছিল এবং এত দুর্গম ছিল, এখানে কিন্তু কেউ থাকতো না, এখানে জাস্ট এই হাতিরা থাকতো। কিন্তু হাতিগুলো এক সময় কিন্তু আসলে যেমন হতে অ্যাবান্ডন হয়ে যেত, খাবার পেতো না বা ওদের পরিবার থেকে আলাদা হয়ে যেত, তখন ওরা হচ্ছে একা একা এরকম এই বনের মধ্যে, জঙ্গলের মধ্যে ঘুরতো, কিন্তু কোনো খাবার পেতো না। তখন কী করলো সরকার, তারা হচ্ছে তখন চেষ্টা করলো সবগুলোকে একসাথে আনার, পরে একটা একটা করে রেস্কিউ করে শুরু করলো। রেস্কিউ করে ওরা এরকম একটা অরফানেজ বানালো, যেখানে সব হাতিকে একসাথে টেক কেয়ার করা হয়। আমাদের পেছনে যে নদীটা দেখা যাচ্ছে, এটার নাম হচ্ছে মা ওয়া রিভার, মা ওয়া। এই নদীটাতেই কিন্তু হাতিরা আসতো পানি খেতে। সো এখনও ওদেরকে এখানে তাই নিয়ে আসা হয়, প্রত্যেক দিন গোসল করতে আসে ওরা এখানে। ওই যে ওখানে একটা হাতি শুয়ে আছে, মনে হচ্ছে জাস্ট মরে পড়ে আছে, কিন্তু না, জাস্ট ওখানে ইচ্ছা মতো মানে রিল্যাক্স করতেছে। এই প্রত্যেক দিন কিন্তু ওরা 10টা থেকে 12টার সময় পর্যন্ত এখানে থাকে। সো তোমরা দেখতে চাইলে ডেফিনেটলি এই টাইমের মধ্যে আসতে হবে, নাহলে কিন্তু ওদেরকে দেখতে পারবে না নদীতে। একটু পরে ওদেরকে আবার নিয়ে যাবে। এখন বাজে হচ্ছে 11টা 9, সো আমরা আরও প্রায় 1 ঘন্টা দেখতে পারবো ওদেরকে এখানে। এই জায়গাটার সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না, খুবই খুবই সুন্দর। শ্রীলঙ্কা যে কি সুন্দর, একদম র ন্যাচারাল বিউটি। এখানে পাহাড়ের সামনে একটা নদী, ওরা নিজেরা গোসল করতেছে না, ওদেরকে গোসল করাই দিতে হচ্ছে। সো লেজি, এটা লাইন ধরে যাচ্ছে একটার পর একটা। খুবই সুন্দর একটা এক্সপিরিয়েন্স, একদম বন্য পরিবেশে হাতি দেখতে পারা। আমাদের পেছনে এখানে কিন্তু হোটেলও আছে, এই হোটেলে থেকেও কিন্তু তোমরা চাইলে এই ভিউটা এনজয় করতে পারো, মানে এখানে চাইলে থাকা যায়। আর সামনে এই সুন্দর এই যে নদীর এই দৃশ্য, আর এই যে এখানে সবাই ভিড় করে হাতিদেরকে দেখার জন্য। আর আমি হচ্ছে একটু উপরে একটা, এখানে কিন্তু রেস্টুরেন্টও আছে, আমি হচ্ছে একটু উপরে চলে আসছি। এখানে কিন্তু ভিন্ন একদম, এখান থেকে একদম আরো সুন্দর মতো উপর থেকে ওদেরকে দেখা যাচ্ছে। ও চলে যেতে যাচ্ছে, বাট ওকে মাহুত হচ্ছে বলতেছে এই যাওয়ার দরকার নেই, আর পরে যেতে হবে। সো এখন আবার নদীতে ফিরে যাচ্ছে। বেচারা কত বড় ওরা, বাট অনেক বাধ্য আর কি, সব কথা শুনে চলে। হাতি অনেক সুন্দর প্রাণী আর কি, ওরা অনেক ম্যাজেস্টিক। দুই সাইডেই কিন্তু 2জন করে মাহুত আছে, যাতে ওরা এদিক ওদিকে না আসতে পারে। আমরা অরেঞ্জ জুস নিলাম এখান থেকে, 900 লঙ্কান রুপি পড়েছে। আমরা এখন গাড়িতে চড়ে আবার চলে যাচ্ছি ক্যান্ডির উদ্দেশ্যে। আর 1-1.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব ক্যান্ডি। ক্যান্ডি যেয়ে তারপর আবার ক্যান্ডির বুদ্ধিস্ট হোয়াইট টুথ রিলিক, মানে একটা মন্দির আছে বুদ্ধদের, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট একটা।
সো আমরা চলে এসেছি ক্যান্ডিতে, আর এখন আমরা হাঁটতেছি ক্যান্ডি লেকের পাশ দিয়ে। আর এই লেকের পাশে হচ্ছে একটা মন্দির, যে মন্দিরে হচ্ছে বুদ্ধার টুথ রাখা আছে বা বুদ্ধার দাঁত রাখা আছে, যেটা ওরা বিশ্বাস করে যে ওই দাঁত হচ্ছে বুদ্ধার। সো এই দাঁতটা এখানে রাখার পেছনে একটা ইন্টারেস্টিং একটা কারণ আছে, সেটা হলো ক্যান্ডি কিন্তু ছিল শ্রীলঙ্কার সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্যের মধ্যে একটা। শ্রীলঙ্কাতে যে যখন আর কি রাজতন্ত্র ছিল, তখন এই রাজতন্ত্রের মধ্যে কিন্তু এই যে ক্যান্ডি, এটাই ছিল সর্বশেষ স্বাধীন রাজ্য। আর বাকি যতগুলো রাজ্য ছিল সবগুলো কিন্তু আসলে পর্তুগিজরা দখল করে নিয়েছিল। আর তখন এইটাকে বানানো হয় পুরো শ্রীলঙ্কার প্রধান শহর। আর তখন ওদেরকে কিছু দায়িত্ব দেওয়া হয় যে এই রিলিক বা বুদ্ধের যে দাঁত আছে সেটা রক্ষা করার, কারণ ওরা বিশ্বাস করতো যে আসলে বুদ্ধার দাঁত রক্ষা করতে পারবে সে হচ্ছে ওদের দেশকে রক্ষা করতে পারবে। সো এই বিশ্বাস থেকে তখন হচ্ছে যে তোমরা যদি আসলে প্রধান রাজ্য হও তাহলে তোমাদেরকে বুদ্ধার দাঁত রক্ষা করতে হবে। আর এই জন্য হচ্ছে ওদের এখানে বুদ্ধার দাঁত আর বুদ্ধার টেম্পলটা এখানে বানানো হয়। আমরা ওইটা দেখতে যাব। মন্দিরে ঢোকার আগে কিন্তু আমাদের সব কিছু আসলে স্ক্যান করে নিল। বুদ্ধার দাঁতটা ওদের হচ্ছে ওদের বৌদ্ধ ধর্মের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর তাই এটা রক্ষা করার জন্যই কিন্তু ওরা সেই বহু মানে শত শত বছর ধরে ট্রাই করে আসতেছে। এবং এটা ওই সেই 1500 শতকের থেকে শুরু করে এইটাকে বারবার হচ্ছে অ্যাটাক করা হয়েছিল। প্রথমবার হচ্ছে অ্যাটাক করেছিল পর্তুগিজরা, তারপরে ডাচরা, এবং তারপর প্রথমবার একবার ইংরেজরা আক্রমণ করে। প্রথমবারে ওরা এটাকে নিতে পারেনি, বাট দ্বিতীয়বারে ওরা কিন্তু আসলে ক্যান্ডিকে আসলে পরাজিত করে ক্যান্ডি দখল করে নেয়। বাট এরপরও কিন্তু এই টেম্পলটা আসলে অক্ষত ছিল, কারণ হচ্ছে এটা হিস্টোরিক্যাল সিগনিফিকেন্সের কারণে। তো এখনও কিন্তু ওদের কাছে এই বুদ্ধ টেম্পলটা আর কি অনেক ইম্পর্টেন্ট। তো এইটার জন্য এখন ওরা এটার অনেক ভালো আসলে রক্ষণাবেক্ষণ করে। এখানে আসলে প্রচুর কিন্তু ওদের ধর্মের অনুসারী মানুষজন আসে দেখতে। আমরা একটু পরে ভিতরে যেয়ে দেখবো। ভিতরে যাওয়ার আগে আমাদের হচ্ছে জুতো আবার রেখে যেতে হবে এই যে পিছনে, আর হচ্ছে টিকিট কালেক্ট করতে হবে। টিকিট নিয়ে তারপরে ভিতরে যেতে হবে। Bangladesh, many people are Muslim, no? Yeah, You also. yes. Thank you. See you again. থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। আমাদের যে ড্রাইভার ছিল সে আমাদেরকে একদম এখান পর্যন্ত আসলে নিয়ে আসলো, আমাকে দেখাই দিল আসলে কী করতে হবে। খুবই হেল্পফুল একটা ড্রাইভার, একদম লাইক মানে একদম গাইডের মতো আর কি বেসিক্যালি। আমরা এখন যাব ভিতরে যাওয়ার আগে কিন্তু ক্যাব বা কুর্তা এগুলো কিছু পরা যাবে না। একদম সেই আগের যে ডিজাইন, মানে এত নিখুঁত সব ডিজাইন, সে 1500 সালের দিকে চিন্তা করা যায়, মানে 700 বছর আগের ডিজাইন। ওই ডিজাইনগুলো এখনও এত নিখুঁত ছিল। ওই যে ওদের রাজাদের ছবিও দেখা আছে, সিংহ, যেটা হচ্ছে ওদের আর কি মেইন শ্রীলঙ্কার প্রতীক বলা যায়। এই যে দাঁতগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু আসলে অ্যাকচুয়াল দাঁত না, এগুলো হচ্ছে জাস্ট ডেকোরেশনের জন্য দেখানো। অ্যাকচুয়াল যে দাঁতটা থাকে সেটা কিন্তু ওরা আসলে সবার সামনে রিভিল করে না। এই যে এইটার আড়ালে ভিতরে রাখা, এটা হচ্ছে ওরা এমন হয় কি কোনো একটা সময়, আমি শিওর জানি না, বাট ওরা একটা সময় এটা বের করে, যেটা আসলে বাট পুরোপুরি কিন্তু বের করে না, জাস্ট দেখায় যে এটার ভিতরে আছে। সো এইটা হচ্ছে উপরের ফ্লোর, এই ফ্লোরে হচ্ছে ওরা প্রার্থনা করে। একটা পেন্টিংয়ে দেখা যাচ্ছে ওদের রাজা আর কি অখণ্ড আছে, বাট আরেকটা ছবিতে দেখা যায় যে ওদের রাজা হচ্ছে খণ্ড বিখণ্ডিত। আর এটার রিজনটা ওরা বলে সেটা হচ্ছে ওদের কিন্তু একটা গৃহযুদ্ধ হয়েছিল, যে গৃহযুদ্ধের সময় আসলে চেয়েছিল যে শ্রীলঙ্কাকে ভেঙে ফেলতে, বাট এরপরে গৌতম বুদ্ধের মাধ্যমে সবাই ওরা একসাথে হয়ে যায় আর শ্রীলঙ্কাকে ভাঙা হয় না। সেই গৃহযুদ্ধ কিন্তু অনেক বড় ছিল এবং অনেক প্রায় মনে হয় 20 থেকে 30 বছর ছিল এই গৃহযুদ্ধটা। এখানে হচ্ছে 128টা লোটাস ফুল আছে। আর ওরা বিশ্বাস করে যে লোটাস ফুল বা পদ্ম ফুল যেভাবে ফুটে থাকে আমাদের জীবন হচ্ছে এরকম বিকশিত হয়। ওদের পদ্ম ফুল যেরকম ফুটে আবার চলে যায়, আমাদের জীবনে এরকম থাকে আবার চলে যায়। বেসিক্যালি ওরা এটাকে বলে কার্মা। সো ওদের ফিলোসফি বা ওদের যে ধর্মীয় চিন্তাভাবনা সেটাও কিন্তু ইন্টারেস্টিং, মানে ওরা হচ্ছে জীবনকেন্দ্রিক চিন্তা করে। এখানে প্রবেশ করার জন্য তোমাদের টিকিট কাটতে হবে। টিকিট হচ্ছে সার্কভুক্ত কান্ট্রির জন্য 1500 LKR পার পারসন।
নিচে হলো বুদ্ধিস্টদের বেলটা। এই বেলটা হচ্ছে দিনের স্পেসিফিক সময়ে বাজিয়ে মঙ্কসদেরকে ডাকা হয়, এবং হচ্ছে আমাদের যেমন নামাজের সময় আছে তেমন হচ্ছে বৌদ্ধদের প্রেয়ারের সময় আছে। এখানে মানুষ শ্রদ্ধাঞ্জলি দিচ্ছে বাতি জ্বালিয়ে। আমার পেছনে যে স্ট্যাচুটা দেখা যাচ্ছে ওনাকে বলা হয় যিনি হচ্ছে শ্রীলঙ্কাকে আধুনিক রাষ্ট্রে পরিণত করেছে, আর ওনাকে তাই বলতেছে বিকন অফ লাইট, মানে নতুন জেনারেশনের জন্য। আর ওনার নাম হচ্ছে অনাগারিকা ধর্মপালা। তাহলে ভিতরটা এত সুন্দর করে বানানো যে বাইরে যতই গরম থাকুক ভিতরটা সবসময় ঠান্ডা থাকে। মানে একদম কিভাবে জানি ওয়ালগুলো সবসময় ঠান্ডা ঠান্ডা থাকে, আর পায়ের নিচে যখন হাঁটি তখনও ঠান্ডা লাগে। খুবই সুন্দর ওয়েল কনস্ট্রাক্টেড একটা মন্দির দেখা শেষ করে এখন যাচ্ছি লাঞ্চ করার জন্য। দেখি কোথায় পাওয়া যায় লাঞ্চ করে এরপর আমরা চলে যাব ঠিক একদম হিল ট্র্যাক্স দিয়ে নুয়ারালিয়ার পথে। Wow. You're from? বাংলাদেশ। আমরা একটু ড্রাইভ করে একদম উপরে চলে এসেছি পাহাড়ের। এখানে হচ্ছে একটা সুন্দর ভিউ পয়েন্ট আছে যেখান দিয়ে হচ্ছে ক্যান্ডি লেকের সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর এখানেই নিচে কিন্তু রেস্টুরেন্ট আছে এর উপরে। এখানে রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করবো, বাট লাঞ্চ করার আগে আমরা এখন লেকের সুন্দর একটা ভিউ দেখবো। এখান থেকে লেকটা দেখতে কিন্তু আরও অনেক অসাধারণ লাগতেছে। পুরো শহর দেখা যাচ্ছে, সাথে লেক, আর আমরা হচ্ছে পাহাড়ের উপরে একদম। আর এই লেকটা কিন্তু ওদের নিজেদের বানানো, ওরা নিজেরা বানিয়ে ভাবে এত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেছে। তো এখন আমরা একটু নিচে নামতেছি। এই যে নিচে নামলেই হচ্ছে রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে এখন আমরা লাঞ্চ করবো। আমাদের এই রেস্টুরেন্টের ভিউ তো দেখি আমাদের ভিউ পয়েন্টের থেকেও বেটার, এটা আরও উপরে। খুবই সুন্দর একটা ভিউ, খাবার খেতে খেতে এই ভিউটা এনজয় করা যাবে। এবং এই রেস্টুরেন্টটা কিন্তু অসাধারণ। এই রেস্টুরেন্টটাতে ক্যান্ডির যে ইতিহাস সেটার কিন্তু অনেকগুলো ছবি আছে, বিভিন্ন স্টেজে বিভিন্ন সালে ক্যান্ডি দেখতে কীরকম ছিল সেগুলো আসলে অনেক ওয়াল ফ্রেমিং আছে, সেগুলো খুবই ইন্টারেস্টিং। সো আমাদের এই জুসটার প্রাইস নিয়েছে 1600 লঙ্কান রুপি। এটা হচ্ছে আমার নাসে গোরাং, এটার প্রাইস পড়েছে মনে হয় 2600 লঙ্কান রুপি। আর এটা হচ্ছে রিমের এগ ফ্রাইড রাইস, এটার প্রাইস ওইরকমই কাছাকাছি। আর দেখে খুবই মানে মনে হচ্ছে খুবই টেস্ট হবে। সো এখন আমরা খাবার খাবো, খাবার খেয়ে তারপরে আবার আমরা আমাদের জার্নি শুরু করবো নয়রালিয়ার উদ্দেশ্যে। সো এখন খাওয়া দাওয়া করে নিই। আমরা রেস্টুরেন্ট থেকে খেয়ে এখন বের হলাম, আর বৃষ্টি শুরু হয়ে গেছে হালকা। এখন আমরা পাহাড়ি রাস্তা ধরে যাচ্ছি নুয়ারালিয়ার পথে। এখান থেকে ক্যান্ডি থেকে 2 ঘন্টা 30 মিনিটের মতো সময় লাগবে। সো হোপফুলি 2 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। হালকা হালকা বৃষ্টি পড়ছে, পাহাড়ের অনেক উপর উঠে যাচ্ছি আর পাহাড়ে বৃষ্টি পড়তেছে, চারদিকে অনেক বৃষ্টি। This is the largest university in Sri Lanka, the area-wise and the faculty-wise. Called Peradeniya University. এখন বাজে 4:45, সূর্যাস্ত হবে প্রায় আরও 1 ঘন্টা পরে, কিন্তু মেঘের কারণে পাহাড়ের উপরে কিন্তু অলরেডি অন্ধকার অন্ধকার লাগতেছে, মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে। আঁকা বাঁকা রাস্তা দিয়ে আমরা কিভাবে যাচ্ছি গাইস, দেখো রাস্তা একদম আঁকা বাঁকা। এখানে যাদের বমির সমস্যা আছে তারা অবশ্যই মেডিসিন খেয়ে আসবা, নাহলে এখানে অবস্থা খারাপ হয়ে যাবে। এখন কিন্তু একদম রাত হয়ে গেছে আমাদের যেতে আমাদের এখনও যেতে আরও 1 ঘন্টা লাগবে নয়রালিয়াতে। এখন পাহাড়ি রাস্তায় হেডলাইট জ্বেলে আমরা যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে একদম, খুবই মানে ইন্টেন্স অবস্থা আর কি। এখানে এত আঁকা বাঁকা রোড, একটা টার্নে আমরা একদম আমাদের সেন্টার অফ গ্র্যাভিটি ঘুরে যাচ্ছে। অলরেডি আমরা 3000 ফিট উচ্চতায় উঠে গেছি।
রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এইভাবে পেছানো রাস্তা একদম, মানে ইনসেইন রাস্তা একদম। আমরা কিন্তু ফগ লাইট দিয়ে দিয়ে যাচ্ছি, কারণ একদম মেঘে ঢেকে আছে, কুয়াশা মেঘ, রাস্তা একদম রাতের বেলা। আমাদের কিন্তু আসলে রাস্তার অবস্থা দেখে একটু ভয় করতেছে, তাই না? মানে লিটারালি সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না, একটু এদিক ওদিক হলেই আমরা একদম পাড়ার খাদে। সো আমাদেরকে বলতেছিল যে এখানে হচ্ছে দামরো টি ফ্যাক্টরি আছে, এই টি ফ্যাক্টরিটা নাকি অনেক সুন্দর, আর বলতেছিল যে আগামীকালকে আমাদেরকে আর কি এখানে ঘুরে দেখাবে। সো দেখি আমরা ডেফিনেটলি আসার চেষ্টা করবো, কারণ এইটাই নাকি নোয়ারা এলিয়ার বেস্ট ট্রি প্ল্যান্টেশন। আগে পেছে তাড়াতাড়ি হোটেলে যাই আর কি রাতের বেলা, যে ফগের অবস্থা আর কি। এরকম রাস্তায় আমরা জীবনে আমার কখনো যাইনি, মানে এরকম সিচুয়েশনে। আমরা কিন্তু এখন নোয়ারা এলাকাতে চলে এসেছি, আর আমাদের হোটেলের একদম সামনে। রাতের বেলাতে ওই জায়গাটা এত সুন্দর লাগতেছে, লাইট, মেঘ, কুয়াশা সব কিছু মিলে। মানে দিনের বেলাতে যে কেমন লাগবে সেটা তো এখন দেখাতে পারবো না, বাট রাতের বেলায় এটা এত সুন্দর আর ম্যাজেস্টিক লাগতেছে। অলরেডি একটা ঠান্ডা বাতাস লাগতেছে আর কি। এই যে আমাদের হোটেলের নাম হচ্ছে গ্যালাক্সি গ্র্যান্ড হোটেল, একদম লেকের সামনে। সো এখন আমরা আমাদের রুমে যাবো চেক ইন করতে। চেক ইন করে তোমাদেরকে রুমটা একটু দেখাবো। ফুল রুম ভিউ তো বা এখন দেখাতে পারবো না, কারণ রাত হয়ে গেছে আর আমরা অনেক টায়ার্ড। এখানে অনেক ঠান্ডা, শীত, একদম 10 ডিগ্রি টেম্পারেচার মনে হয়। শীতের কাপড় বের করতে হবে। আমাদের হোটেল রিসেপশন, ওয়েটিং এরিয়া। ও 7টা বেজে গেছে আর আমরা এখন আছি 6000 ফিট উচ্চতায়। গরম থেকে হঠাৎ আমরা ঠান্ডার মধ্যে চলে আসলাম। ছোট লিফটের সাইজ কিন্তু একদম ছোট। লিফট আছে তাই তো অনেক। সো আমরা আমাদের রুমে চেক ইন করলাম। রুমটা কিন্তু খুবই সুন্দর। ঢোকার পথেই হচ্ছে এরকম একটা টেবিল দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, তারপর একটা ওয়ার্ড্রোব দেওয়া আছে জামা কাপড় রাখার জন্য, আর এটার সামনেই হচ্ছে ওয়াশরুমটা কিন্তু বিশাল, খুবই সুন্দর। তো ওয়াশরুমের পরে আমরা এই যে আমাদের বেডরুম পুরোটাই কিন্তু কার্পেট দেওয়া আছে, ডাবল বেড, খুবই পরিচ্ছন্ন, দেয়ালে ডিজাইন করা, লাইটিং, পেছনে হচ্ছে টিভি, আর আবার একটা ডেস্ক অ্যান্ড চেয়ার কাজ করার জন্য, আবার একটা মিররও আছে এখানে মেকআপ টেকআপ করতে চলে। আর এখানে কিন্তু কোনো এসি নেই, কারণ রুমের মধ্যে অলরেডি অনেক ঠান্ডা, যেহেতু আমরা পাহাড়ের উপরে, তাই এখানে অলরেডি অনেক ঠান্ডা লাগতেছে। বাট রুমের বেস্ট ফিচার কিন্তু আসলে এই রুমের এগুলো না। আমাদের রুমের বেস্ট ফিচার হচ্ছে রুমের ব্যালকনি। এখন আমরা হয়তো তোমাদেরকে বেস্ট একটা ভিউ দিতে পারবো না, কারণ হচ্ছে এখন রাত, বাট কালকে সকালে মানে নেক্সট ভিডিওতে তোমরা দেখতে পারবে একদম পারফেক্ট বেস্ট ভিউ। এখন যদি দেখি আমরা একটু হালকা রাতের ভিউ যদি দেখাতে চাই, এই মানে হিউজ একটা ব্যালকনি, আর পুরো ফ্লোর এত ঠান্ডা, এখন এখানে এত ঠান্ডা। আর এই একদম আমাদের ব্যালকনির সামনে কিন্তু এটা পুরোটা কিন্তু লেক, দিনের বেলাতে দেখতে পারবে, এটা দেখতে কিন্তু অসাধারণ লাগবে। একদম সামনে হচ্ছে রোড, এই রোড দিয়ে কিন্তু গাড়ি যাচ্ছে, আমাদের হোটেলের সাইন। মানে ওভারঅল এই হোটেলটা কিন্তু অসাধারণ, একদম অসাধারণ একটা হোটেল, মানে একদম লেকের বেস্ট ভিউ পাওয়া যাবে হোটেল থেকে। আমাদের এই হোটেলটা বুক করতে পার নাইট 9000 টাকা পড়েছে, পার নাইট 9000। আমরা এখানে থাকবো 2 রাত। এই স্টের সাথে কিন্তু ব্রেকফাস্টও ইনক্লুডেড, ব্রেকফাস্ট হবে 8:30টায় বললো। সো আজকের মতো এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে।